আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আবারও বন্যায় সিলেটের ৩ জেলায় পানিবন্দী প্রায় ১০ লাখ মানুষ। পাহাড় ধসে বান্দরবান রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, উখিয়ায় ২ জনের মৃত্যু। তৃতীয় দিনে গড়ালেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন। অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি, কর্মবিরতিতে শিক্ষার্থীদের ভোগান্তি। ডক্টর ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলা আপিল ট্রাইব্যুনালে দ্রুত নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের। সাজা কখনো স্থগিত হয় না উচ্চ আদালতের পর্যবেক্ষণ। এবং বাজেটের প্রণোদনা না বাড়ানোয় প্রবাসী আয় কমার আশঙ্কা। এখনো সুযোগ আছে বলছেন অভিবাসন বিশ্লেষকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে সিলেট, সুনামগঞ্জ, বান্দরবান, কুড়িগ্রাম, নেত্রকোনা সহ কয়েকটি জেলায় নতুন করে বন্যা দেখা দিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে এসব জেলার হাজার হাজার পরিবার। গবাদি পশু এবং পরিবার পরিজন নিয়ে বাঁধ এবং আশ্রয় কেন্দ্রে উঠেছে বানভাসী মানুষেরা। পাহাড়ি ঢলে ডুবে গেছে জমির ফসল, ভেসে গেছে পুকুর এবং ঘেরের মাছ। ভারী বৃষ্টিতে পাহাড় ধসে কক্সবাজারের উখিয়ায় মারা গেছে এক শিশু সহ ২ জন। বান্দরবানের সাথে রুমার সাথে বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ। প্রতিনিধিতে পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে তৃতীয়বারের মতো বন্যার পানিতে ডুবেছে সিলেট। জেলার সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জের বেশিরভাগ এলাকা এখন পানির নিচে। পানিবন্দী প্রায় ৭ লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রে উঠেছে বানভাসী প্রায় ৮,০০০ মানুষ। এদিকে সিলেটে বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আগামী ৪ দিন এ ধরনের ভারী বৃষ্টি হবে। এতে জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র। পানি হঠাৎ করে আইছে, আমরা ঘুমো আসলাম, সব সম্পূর্ণ লইয়া গেছে গিয়া। হবিগঞ্জে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এর ফলে দ্বিতীয় দফা বন্যা দেখা দিয়েছে জেলায়। পানির তোড়ে ৩টি স্থানে নদীর পাড় ভেঙে বিস্তীর্ণ এলাকা ডুবে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। সুনামগঞ্জে গত ২৪ ঘন্টায় ২৫০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়। নদী, খাল ও হাওর উপচে পানি লোকালয়ে প্রবেশ করেছে। এছাড়া উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদী তীরবর্তী মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। শহরের ধারারগাঁও, গুদারগাঁও ও নতুন ব্রাহ্মণগাঁও সড়কের ৯টি স্থান ভেঙে পৌরসভার এলাকা ডুবে গেছে। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়েই চলেছে। ডুবে গেছে নিম্নাঞ্চল। গত রোববার থানচিতে নৌকা ডুবে নিখোঁজ ২ শিক্ষার্থীর এখনও সন্ধান মেলেনি। নদীতে প্রবল স্রোতের কারণে উদ্ধার অভিযান চালাতে পারছে না ফায়ার সার্ভিস কর্মীরা। এদিকে সড়কের ওপর পাহাড় ধসে পড়ায় বান্দরবানের সাথে রুমার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পাহাড় ধসে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় গত ৩ দিন ধরে রুমা উপজেলায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। প্রাণহানির আশঙ্কায় পাহাড়ের পাদদেশ থেকে লোকজনদের সরে যেতে মাইকিং করছে জেলা প্রশাসন। যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থান বা ঘরে বসবাস করছেন তাদেরকে সতর্কতা অবলম্বন করে নিরাপদ আশ্রয় গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এক শিশু সহ ২ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উখিয়ার ক্যাম্পের ৮ ও ৯ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রাথমিকভাবে দুর্ঘটনায় মারা যাওয়াদের নাম পরিচয় জানা যায়নি, তবে ২ জনের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা। কুড়িগ্রামে ১৬ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদ নদী তীরবর্তী চর ও বসতভিটায় পানি প্রবেশ করায় দুর্ভোগে পড়েছে বানভাসী মানুষ। অনেক পরিবার গবাদি পশু সহ বন্যার নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। শেরপুরে বৃষ্টি কমে আসায় পানি নামতে শুরু করলেও আটকা পড়েছে শত শত পরিবার। ঢলের পানির তোড়ে গ্রামীণ রাস্তা ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। পাহাড়ি ঢলে ভেসে গেছে প্রায় ৪৫০ হেক্টর জমির ফসল। গত ৪ দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে নেত্রকোনার সকল নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ফলে দ্বিতীয়বারের মতো বন্যার পানিতে ভাসছে জেলার হাজার হাজার মানুষ। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা।
দর্শক, বান্দরবানের সাঙ্গু ব্রিজ থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মিনারুল হক। আমার পিছনেই বান্দরবানের যে খরস্রোত সাঙ্গু নদী, এটি প্রবল বর্ষণের কারণে এখন প্রায় উভয় দিকে উপচে পড়েছে পানি এবং নিম্নাঞ্চল যে জায়গাগুলো রয়েছে এখানকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং এই বান্দরবানের বিশেষ করে সাঙ্গু ও মাতামুহুরী নদীর অববাহিকায় প্রচুর প্রবল বর্ষণের কারণে এই দুটি নদীর পানি এখন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে নদী কেন্দ্রিক যেই পর্যটন কেন্দ্রগুলো রয়েছে অথবা মানুষের যাতায়াতের যে ব্যবস্থাগুলো রয়েছে এগুলো সবগুলি এখন বন্ধ রয়েছে। প্রশাসন যেটি আমাদেরকে জানিয়েছেন যে বান্দরবানের বন্যা এবং জলাবদ্ধতা এবং সেই সাথে যে পাহাড়ে পাদদেশে যারা রয়েছে সেখানে প্রাণহানি ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসক শাহ মুজাহিদুদ্দিন জানিয়েছেন। তৃতীয় দিনে গড়িয়েছে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন। প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে ক্ষোভে ফুঁসছেন তারা। টানা কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলো। এতে চরম ভোগান্তির শিকার শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেবার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। আরো জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। শিক্ষকদের দাবি উপেক্ষা করে প্রত্যয় স্কিম চালু করে সরকার। এতে ক্ষোভে ফুঁসছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। পেনশন নীতি বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো মিছিল স্লোগানে সরব হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচি পালন করেন কর্মকর্তারা, আর কলা ভবনে অবস্থান নেন শিক্ষকরা। প্রত্যয় পেনশন স্কিম বাতিল, শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি সহ 3 দফা দাবিতে কর্মবিরতির ডাক দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা শিক্ষকদের। কাজে ফিরবেন না কর্মকর্তা কর্মচারীরাও। পেনশন স্কিমই বলছি না, আমরা বলছি এটা লাইফ ইন্স্যুরেন্স। যতক্ষণ পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহকে এই প্রত্যয় স্কিম থেকে বাদ দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা জাস্ট কলম বিরতি যদি দেই তাহলেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অচল হয়ে যাবে, কারণ আমরা কাজ না করলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় চলবে। শিক্ষার্থীরা যেহেতু হ্যাম্পার হচ্ছেন, আমরা ওটা চিন্তা করছি, কিন্তু সরকারকেও ওটা নিয়ে ভাবতে হবে। যে সুযোগ শিক্ষকরা পাচ্ছিলেন সেই সুযোগ যাতে হরণ করে না হয়। টানা কর্মবিরতি কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম। এ অবস্থায় সরকার আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে চেয়েছে বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এই নেতা। আমাদের দাবিগুলো পূরণ করা হয় তাহলে আমরা অবশ্যই ক্লাসে ফেরত যাব এবং শিক্ষার্থীদেরকে জন্য আমরা ওপেন করে দিব সবকিছু। সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব কথা বলেছেন সন্ধ্যা 7টায়, আমাকে বলেছেন যে আপনার ফেডারেশন নিয়ে সন্ধ্যা ফেডারেশনের কয়েকজন কর্মকর্তা নিয়ে আপনি আমার সাথে আসেন, কথা বলেন। যদিও শিক্ষকদের এই দাবিকে অযৌক্তিক বলে আসছেন অর্থমন্ত্রী, মন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখ্যানের আহ্বান জানান আন্দোলনকারীরা। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। প্রত্যয় স্কিমের নামে সরকার শিক্ষকদের বঞ্চিত করে অনাহারের দিকে ঠেলে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী। দুর্নীতি লুটেরাদের অর্থ ফেরত এনে শিক্ষকদের পূর্ণাঙ্গ পেনশন সুবিধা চালুর দাবি জানান তিনি। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রেল ট্রানজিটের নামে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দেওয়ার চক্রান্ত এদেশের মানুষ মেনে নেবে না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযানের নামে ক্ষমতাসীনরা মানুষের সাথে প্রতারণা করছে অভিযোগ করে রিজভী বলেন, সরকারের প্রশ্রয়ে আজিজ বেনজিরের সৃষ্টি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিএনপি সমাবেশে হামলা এবং নির্যাতনের অভিযোগ আনেন তিনি। শিক্ষা এবং শিক্ষকের উপর সবচেয়ে বেশি আক্রোশ আওয়ামী সরকারের। যেভাবে আপনার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষার যে কোয়ালিটির যে কি ধস নেমেছে সে বলার অপেক্ষা রাখে না। এখন শিক্ষকদের যে ন্যায্য পাওনা যেটি তারা চলে এসছে, এখন প্রত্যয় স্কিমের নামে তারা সেটিকে কার্টেল করছে, তাদেরকে আরো অনাহারের দিকে, তাদেরকে আরো বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ারই একটা বন্দোবস্ত করছে। কই যারা টাকা পাচার করেছে, ঋণ খেলাপি, ওই তাদের টাকা কেড়ে নিচ্ছেন না কেন? তাদের টাকা কেড়ে নিয়ে তাদের ফুল পেনশনের ব্যবস্থা করতেন শিক্ষকদের। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মোহাম্মদ ইউনূসের 6 মাসের সাজা এবং দণ্ড শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে আজ।
এতে শ্রম আপিল ট্রাইব্যুনালের দায়ের করা ডক্টর ইউনূসের করা আপিল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রকাশিত 50 পৃষ্ঠার রায়ে আদালত বলেন, সাজা কখনো স্থগিত হয় না। রায় প্রকাশের বিষয়টি সকালে গণমাধ্যমকে জানিয়েছেন কল কারখানার প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী খুরশিদ আলম খান। তবে রায়ের অনুলিপি হাতে পাননি বলে জানিয়েছেন ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। এর আগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ডক্টর ইউনূস সহ 4 জনের দণ্ডের রায় এবং আদেশ স্থগিত করে দেয়া শ্রম আপিলের ট্রাইব্যুনালের আদেশ অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ফলে ডক্টর ইউনূসের 6 মাসের সাজা চলমান থাকে। সরকারিভাবে নগদ প্রণোদনা বাড়ালে রেমিটেন্সে আরও ইতিবাচক প্রভাব পড়ত বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, বাজেটে প্রণোদনার হার 5% উন্নীত করা গেলে উচ্চ মূল্যস্ফীতির এই বাজারে প্রবাসীরা স্বস্তি পেতেন। এতে আগামীতে বছরে 30 থেকে 35 বিলিয়ন ডলার রিজার্ভ পাওয়ার সম্ভাবনা সুনিশ্চিত হতো। তবে প্রণোদনার হার বাড়ানোর সুযোগ এখনও আছে বলে জানিয়েছে অভিবাসন এবং উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাস। আরও জানাচ্ছে ইমদাদুল্লাহ বাবু। রপ্তানি খাতকে পেছনে ফেলে এখন দেশের অর্থনীতির প্রাণের সঞ্চালক হয়ে উঠেছে প্রবাসী আয়। কিন্তু ব্যাংকের চেয়ে বেশি প্রবাসী আয় হুন্ডিতে আসছে বলছে বাংলাদেশ ব্যাংক। 2019-20 অর্থবছরে হুন্ডি নিরুৎসাহিত করতে রেমিটেন্সে 2% প্রণোদনা দেয়া শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষজ্ঞদের পরামর্শে 2022 সালে এটি বাড়িয়ে করা হয় 2.5%। হুন্ডি বন্ধে এবার এটি 5% করার পরামর্শ ছিল বিশ্লেষকদের, কিন্তু বাজেটে সেটি আমলে নেয়নি অর্থ বিভাগ। বর্তমান যে মূল্যস্ফীতির যে সময়টা চলছে, মুদ্রাস্ফীতির সময়টা চলছে, এই সময়ের মধ্যে আমি মনে করি আমাদের প্রবাসীদেরকে একটা স্বস্তি দেবার জন্য তাদেরকে তারা যাতে আনঅথরাইজ চ্যানেলে অবৈধভাবে হুন্ডিতে অর্থ প্রেরণ না করে, সেই জায়গায় তাদেরকে উৎসাহিত করবার জন্য রেমিটেন্সের অর্থের উপর যে প্রণোদনা, সেই প্রণোদনা বৃদ্ধি করা কিন্তু আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একটা প্রপোজাল ছিল যে এটি যদি আর 1% বাড়ানো যেত, 3.5 বা এরকম কিছু করা যেত। বৈশ্বিক অর্থনীতি এই 24-25-এ কিন্তু আর একটু নাজুক অবস্থায় পড়তে পারে। সেই সকল বিবেচনায় আসলে এবার 2.5%-এর বেশি প্রণোদনাটি দেওয়া হয়নি। আমরা মনে করি যে এটি খুবই এফেক্টিভ হবে হুন্ডি প্রতিরোধ করার জন্য এই প্রণোদনা বাড়ানো। প্রণোদনা দেয়ায় গেল 3 অর্থবছরে গড়ে 21 বিলিয়ন করে রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। জুনে 3 বছরের মধ্যে রেকর্ড 2.54 বিলিয়ন মার্কিন ডলার দেশে আসে। প্রণোদনা বৃদ্ধি করলে এই ধারা আরো বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। যদি আমরা ইনসেন্টিভ বেশি করে দিতে পারি, প্রবাসীদের মর্যাদা সম্পন্ন তৈরি করতে পারি এবং তাদেরকে এয়ারপোর্টে যাবার সময়, আসার সময় যদি আমরা তাদেরকে সেভাবে সম্মান দিতে পারি, 30 থেকে 35 বিলিয়ন ডলার আমরা উপার্জন করবার জন্য আমাদের একটা প্রেরণা রয়েছে। আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে হয়তো পৌঁছতে পারবো। যে কোনো মেকানিজমে আমাদের এই প্রবাসী আয়ের উপর যাতে প্রণোদনাটা বৃদ্ধি করে 2.5% থেকে বাড়ানো যায়, আমি আশা করব যে সরকার প্রধানের দৃষ্টিতে আসলে এটি হয়তো সুরাহা হয়ে যাবে। এটি তো আসলে সার্কুলারের মাধ্যমেও করা যায়, 3 মাস পর পর একটা রিভিউ হবে। তো সেক্ষেত্রে আমরা আশা করি যে হয়তো এই কোয়ার্টারটা পার হলে তখন পরিস্থিতি বুঝে এই বিষয়গুলো নিয়ে আমরা আবার অগ্রসর হব। কোনো ব্যাংক যদি এরকম প্রণোদনা দেওয়া শুরু করে, তখন প্রবাসী ভাই ও বোনেরা কিন্তু ওই ব্যাংকের মাধ্যমেই আরো বেশি পাঠানোর চিন্তা করবেন ফরেন কারেন্সি। এখানে যদি সরকারকে যদি তারা কিছুটা সাপোর্ট দেয় তাহলে তো এটি ভালো হয়, কিন্তু সেরকম কোনো উদ্যোগ আসলে দুঃখজনকভাবে আমরা দেখি না। 2024-25 অর্থবছরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে 1217 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা প্রবাসীদের কল্যাণে অপ্রতুল মত বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। নরসিংদীতে ঘুরতে যাওয়ার নামে বন্ধু রবিউল ইসলামকে হত্যার ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে পিবিআই। ধানমন্ডিতে সংস্থার সদর দপ্তরের সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান জানান, এদের মধ্যে 5 জন দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তিনি আরও জানান, মাদক এবং অনলাইন জুয়ার জন্য টাকা জোগাতে রবিউলের অটোরিকশা নিয়ে ঘুরতে বের হয় 5 বন্ধু। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শিবপুর এলাকার একটি নির্জন ধানক্ষেতের সামনে নিয়ে রবিউলকে গলায় এবং বুকে চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে তারা। পরে রবিউলের অটোরিকশা 30,000 টাকায় বিক্রি করে তা দিয়ে মাদক সেবন এবং জুয়া খেলে হত্যাকারীরা। 3 জন কিলার ছিল এবং আমরা 2 জনকে 64 করিয়েছি এবং অন্যান্য ক্রয় বিক্রয়, কালার করা এবং মডেল চেঞ্জ করার জন্য যারা কাজ করেছে, সংরক্ষণ করেছে, তাদেরকে মোট 5 জনে আমরা 164 হয়েছে এবং এই গাড়িটা 30,000 টাকায়, মাত্র 30,000 টাকায় বিক্রি হয় এবং মাত্র 30,000 টাকা
এই আসামিরা ভাগ করে নিয়ে যায় এবং তারা জুয়া খেলার জন্য এবং মাদক সেবনের জন্য এটা করে। রাজধানীর অভিজাত স্কুলগুলোতে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসার কারণে যানজট বাড়ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে স্মার্ট বাস সার্ভিস উদ্বোধন করে তিনি কথা বলেন। রাজধানীর অন্যান্য স্কুলগুলোকে শাটল বাস সার্ভিসের আওতায় আনতে সিটি কর্পোরেশনের প্রতি তাগিদ দেন মন্ত্রী। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, দীর্ঘ 1 বছর শিক্ষক এবং অভিভাবকদের সাথে আলোচনার পর আজ থেকে ডিএনসিসি স্মার্ট স্কুল বাস চালু করা হলো। ধীরে ধীরে রাজধানীর সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এর আওতায় আনা হবে বলেও জানান তিনি। আমরা সেই সমস্ত প্রতিষ্ঠানকে আমরা স্যালুট জানাই, তারা ক্যাম্পাস করেছে, স্কুল বাসও করেছে। অনুরূপভাবে আমাদের সকল প্রতিষ্ঠান যদি সেটা করে, এই শহরে বসবাসযোগ্য শহর হিসেবে আমরা গড়ে তুলতে পারবো এবং সেভাবে করে আমাদের শিক্ষার্থীদেরও মানসিকতা তৈরি করতে হবে। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কলেজের মাঠ যেন কৃষি গবেষণাগার। শিক্ষার্থীরা হাতে কলমে শিখছে ফসল, সবজি, ফুল, ফল এবং গবাদি পশু উৎপাদন সহ কৃষির নানা কৌশল। কুমিল্লা কৃষি এবং কারিগরি কলেজ থেকে কৃষি খাতে লেখাপড়া করে নিজেকে সরকারি বেসরকারি খাতে প্রতিষ্ঠিত করার পাশাপাশি উদ্যোক্তাও হয়েছেন অনেকে। কুমিল্লার প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজটি প্রতিষ্ঠিত হয় 2001 সালে। কোটবাড়ির ধনপুরের এ কলেজ থেকে ডিপ্লোমা কোর্স শেষে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন 1200-র বেশি শিক্ষার্থী। ক্লাস শেষে শিক্ষার্থীরা মাঠে চাষ করছেন ঢেঁড়স, বেগুন সহ অন্যান্য সবজি। কলমে চারা উৎপাদন, চারার বাজারজাত পদ্ধতি, গবাদি পশুর লালন পালন মাঠেই শিখছেন তারা। শিক্ষকরা ধারণা দিচ্ছেন কোন ফসলে কি পরিমাণ জৈব সার ও পানি দিতে হবে। এছাড়াও ল্যাবরেটরিতে করা হচ্ছে নানা পরীক্ষা। কৃষিতে পড়াশোনা করলে এবং নিজে উদ্যোক্তা হওয়া যায়, অন্যকে শেখানো যায়। আমিও প্রথমে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিলাম, কিন্তু তারপরে যদি দেখি যে না, কৃষি আসলে কৃষিতেই আমাদের সব। একটা সাধারণ কৃষক যে পরিমাণ ফসল উৎপাদন করতে পারে, আমরা এখান থেকে স্যারদের হাতে কলমে শেখার কারণে আমরা তার আরো দ্বিগুণ উৎপাদন করতে পারতেছি। আমরা দক্ষ জনশক্তি তৈরি করতে পারি এবং সেই শিক্ষাটা হবে সম্পূর্ণ কর্মমুখী, যাতে কেউ কোনো চাকরির উপর নির্ভরশীল না হয়, নিজে উদ্যোক্তা হয়ে নিজে স্বাবলম্বী হতে পারে। দেশের খাদ্য সংকট দূর করতে কৃষির এমন আধুনিক শিক্ষা ফলপ্রসূ হবে বলে মনে করছেন অনেকে। কৃষি যে অপরিহার্য তার বাস্তব প্রমাণ হচ্ছে এখন শিক্ষকতা করে পেয়েছি, এবং এখানে আমাদের ছেলে মেয়েরা অবাধভাবে চাকরি পাওয়ার সুযোগ আছে। শুধু এটা বাংলাদেশে না, আপনি দেখবেন দেশের বাইরেও সবচেয়ে হাইয়েস্ট পেড স্যালারি হচ্ছে একজন এগ্রিকালচার অফিসার। কৃষি ও কারিগরি কলেজের মতো এমন প্রতিষ্ঠানে সরকারের আরও বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলার রায়ের তারিখ পিছিয়ে 18 সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত। বিচারপতি জোয়ান মার্শান রায় ঘোষণা তারিখ পিছিয়ে এই নতুন দিন ধার্য করেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে একটি ঐতিহাসিক রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট, যাতে একজন প্রেসিডেন্টকে ক্ষমতায় থাকাকালীন নেয়া যে কোনো সিদ্ধান্তের জন্য দায়মুক্তি দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার দাবি, সুপ্রিম কোর্ট একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। আগামী 5 নভেম্বর হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ, যেখানে আবারও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে লড়বেন দেশটির ইতিহাসে সবচেয়ে আলোচিত সমালোচিত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগ মুহূর্তে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে বিচারিক আদালত। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন ঘটনা প্রথম, কিন্তু এই মামলায় 11 জুলাই রায় ঘোষণার তারিখ থাকলেও তা পিছিয়ে দিয়েছেন বিচারপতি জোয়ান। ম্যানহাটনের বিচারক ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ পিছিয়ে দিয়েছে। এর অর্থ হলো ট্রাম্প তার শাস্তি সম্পর্কে জানতে পারবেন না। এদিকে ক্ষমতায় থাকাকালে প্রেসিডেন্টকে দায়মুক্তির ঐতিহাসিক রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট, যা ট্রাম্পের বিচার বাধাগ্রস্ত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সুপ্রিম কোর্টের রায়ে আমি অবাক হয়েছি। ট্রাম্পের জন্য এটি বড় বিজয়।
প্রেসিডেন্টের দায়মুক্তির বিষয়ে সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায়ে ক্ষুব্ধ প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট একটি বিপজ্জনক নজির স্থাপন করেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি একটি বিপজ্জনক নজির। যেখানে ট্রাম্প একটি ফৌজদারি অপরাধে বিচারের মুখোমুখি, সেখানে সুপ্রিম কোর্টের দায়মুক্তির রায় তার বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করবে, এমনকি তার নভেম্বরের নির্বাচনের পরেও চলে যেতে পারে। ব্যবসায়িক নথিপত্র গোপন করে সাবেক এক পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় 34টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন ধনাঢ্য এই ব্যবসায়ী। ফৌজদারি এই মামলায় তার কারাদণ্ড হতে পারে। এতে ট্রাম্পের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারা না পারার শঙ্কাও আছে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। এবারে পাটেক্স খেলার খবর। কলম্বিয়ার সাথে 1-1 গোলে ড্র করে গ্রুপ রানার্স আপ হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। শেষ 8-এ উরুগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। যুক্তরাষ্ট্রের লেভিস স্টেডিয়ামে দু দলই গোল করে প্রথমার্ধে। আরও জানাচ্ছেন এস.এম. আশরাফ। 6 পয়েন্ট থাকায় কলম্বিয়া নির্ভর। 4 পয়েন্ট নিয়ে ব্রাজিলের সামনে সমীকরণ ছিল পাঁচামরা। শেষ পর্যন্ত দুই দলই কোয়ার্টার ফাইনালে উঠেছে হাতে হাত ধরে। তবে এমন ম্যাচে তেরে ফুরে আক্রমণে ওঠার চেষ্টা করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 12 মিনিটে প্রায় 30 গজ দূর থেকে নেয়া রাফিনিয়ার ফ্রি কিক কলম্বিয়ার জাল খুঁজে নিলে অবিশ্বাস্য চোখে উল্লাসে মাতে ব্রাজিল সমর্থকরা। এরপরও দমে যায়নি হামেস রদ্রিগেজরা। 19 মিনিটে এগিয়েও যায় তারা, তবে দাভিনসন সানচেজের গোল বাতিল হয় অফসাইডের ফাঁদে। ম্যাচে তখন উত্তপ্ত পরিস্থিতি। মেজাজ হারান দুই দলের ফুটবলাররা। হলুদ কার্ড দেখিয়ে রেফারি জানিয়ে দেন, এবার থামো নইলে দেখবে লাল কার্ড। সমতায় ফিরতে মরিয়া লরেঞ্জোর শিষ্যরা ইনজুরি সময়ে পেয়ে যায় গোল। রাইট ব্যাক দানিয়েল মুনোজ ঠান্ডা মাথায় জালে বল পাঠিয়ে স্কোর লাইন 1-1 করেন। আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় দ্বিতীয়ার্ধেও গ্যালারি ভর্তি দর্শকদের মাতিয়ে রাখে দুই দল। তবে 83 মিনিটে পাওয়া গোলের সুবর্ণ সুযোগের সঠিক ব্যবহার করতে না পারায় কপাল পড়ে কলম্বিয়ার। লুইস দিয়াজের পাস থেকে ব্রাজিল গোলরক্ষক আলিসনকে একা পেয়েও ব্যর্থ হন স্ট্রাইকার রাফায়েল বোরে। এস.এম. আশরাফ, এটিএন বাংলা। ইউরো ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে নেদারল্যান্ডস এবং তুরস্ক। শেষ 16তে রোমানিয়াকে 3-0 গোলে হারিয়েছে ডাচরা। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারিনায় 20 মিনিটেই কডি গাকপোর গোলে এগিয়ে যায় রোনাল্ড কোম্যানের দল। বল দখল আর আক্রমণে এগিয়ে থাকা ভ্যান ডাইক, ডামফ্রিসদের রক্ষণে কোনো চাপ তৈরি করতে পারেনি রোমানিয়া। উল্টো দ্বিতীয়ার্ধে 83 মিনিটে ডনিয়েল মালেন ব্যবধান বাড়ান। এরপর ইনজুরির সময় মালেনের দ্বিতীয় গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস। আরেক ম্যাচে অস্ট্রিয়াকে 2-1 গোলে হারিয়ে শেষ 8 নিশ্চিত করেছে তুরস্ক। সেমিফাইনালে উঠার লড়াই মুখোমুখি হবে দু দল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। আবারও বন্যায় সিলেটের 3 জেলায় পানিবন্দী প্রায় 10 লাখ মানুষ। পাহাড় ধসে বান্দরবান রুমার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, উখিয়ায় 2 জনের মৃত্যু। তৃতীয় দিনে গড়ালো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন। অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি, কর্মবিরতিতে শিক্ষার্থীদের ভোগান্তি। ডক্টর ইউনূসের শ্রম আইন লঙ্ঘনের মামলা আপিল ট্রাইব্যুনালে দ্রুত নিষ্পত্তি নির্দেশ হাইকোর্টের। সাজা কখনো স্থগিত হয় না, উচ্চ আদালতের পর্যবেক্ষণ। এবং বাজেটের প্রণোদনা না বাড়ানোয় প্রবাসী আয় কমার আশঙ্কা। এখনো সুযোগ আছে বলছেন অভিবাসন বিশ্লেষকরা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।